2024-এর 4 আগস্ট একটি ঘোষণায় পাল্টে দেয় জুলাই আন্দোলনের গতিপথ। ওই সময়ের ছাত্রনেতা ও বর্তমানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সেদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, কোনো বিলম্ব নয়, 5 আগস্টই হবে মার্চ টু ঢাকা কর্মসূচি। এর ফলে স্বৈরাচার পতনের আনুষ্ঠানিকতায় কেবল বাকি থাকে। ঠিক কোন প্রেক্ষাপটে একদিন এগিয়ে আনা হয় কর্মসূচি, তার উত্তর খুঁজেছেন সহকর্মী রাশেদ আনিস। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। 3 আগস্ট জনগণের কাঙ্ক্ষিত স্বৈরাচার পতনের এক দফার ঘোষণা দেন ছাত্রনেতা নাহিদ ইসলাম। এর ফলে কি হতে যাচ্ছে তা নিয়ে সংশয় থাকলেও লাখো জনতার উপস্থিতি আত্মবিশ্বাসে জ্বালানি দেয় ছাত্রনেতাদের। এক দফার ঘোষণার পরদিনই আবারও ফার্মগেট, কারওয়ান বাজার, যাত্রাবাড়ি সহ একাধিক এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার বাহিনীর সাথে সংঘর্ষ বাধে ছাত্র জনতার। একদিকে সশস্ত্র বাহিনী, অপরদিকে নিরস্ত্র সাধারণ মানুষ। শত শত মানুষ শহীদ হয় ওই দিনেই। আগেই 6 আগস্ট সারা দেশের জনতাকে ঢাকায় আসার কর্মসূচি দেওয়া হয়, কিন্তু আন্দোলনরত ছাত্র জনতার হাহাকার, একদিন দেরি হলে তো আরো মানুষ মারা যাবে। যাদের পক্ষে সম্ভব হবে আজ রাতেই আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। আমরা আগামীকাল সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মাহমুদ ঘোষণা দেন, পরশু নয় আগামীকালই মার্চ টু ঢাকা কর্মসূচি। কেন একদিন এগিয়ে আনা হয় কর্মসূচি, সেটি জানালেন তিনি। আমরা তো সাধারণ মানুষ, আমাদের হাতে অস্ত্রও নাই এবং তারা আবার দলীয় ক্যাডারদেরকেও নিয়ে আসতেছে। তো ওই সময়ে কলটা নেওয়াটা খুব টাফ ছিল, যে আমি যদি টাইম দিয়ে আওয়ামী লীগকে ব্রিদিং স্পেস দিই তাহলে এটা আমার জন্য, আমার একটা বোঝাপড়া ছিল। আমি ক্যালকুলেট করছি যে ঢাকার যদি 2-2.5 কোটি জনসংখ্যা থেকে অর্ধেকও নেমে আসে, অ্যান্ড আশেপাশের জেলাগুলো থেকেও যদি অনেকে আসতে, যেমন রংপুর থেকে কিন্তু আসা সম্ভব নেই এই অল্প সময়ের মধ্যে। আমি এদিকে কুমিল্লা, আশেপাশের 8-10টা জেলা থেকে যদি আসে, তাহলেও আই থিঙ্ক এই ক্রাউড দিয়েই আমরা হয়তো ভালো কিছু করতে পারবো। ওই বোঝাপড়া থেকেই কাউন্ট করে আমি সাথে সাথে ওই সময় একটা ভিডিও বার্তা রেকর্ড করি যে একটা জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমরা এই ডেটটা চেঞ্জ করে আনতেছি, আপনারা আগামীকালকেই আসেন, যেভাবেই হোক আসেন। আসিফ জানান, সে সময় তিনি নাহিদ ইসলামের সাথেও যোগাযোগের সুযোগ পাচ্ছিলেন না। পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমেই জানান তিনি। ওই সময় সবার সাথে যোগাযোগ করে ডিসিশন নেওয়ার পরিবেশটা ছিল না, কারণ অনেকেই নাম্বার বন্ধ রাখতে হচ্ছিল। কারণ আপনি যদি সেলুলার নাম্বার অন করে থাকেন তাহলে আপনাকে লোকেশন ট্র্যাকিং করে ধরে নিয়ে যেতে পারে। 6 তারিখ ছিল লং মার্চ টু ঢাকা, এটাই আমি অ্যানাউন্স করব, এতটুকু ডিসিশন ছিল। পরে নাহিদ ভাই যখন শাহবাগ চলে গেলেন, নাহিদ ভাইয়ের সাথে আর কমিউনিকেশন করার সুযোগ পাইনি। তো এটা আমি মনে হয় 12টা কি 1টার দিকে আমি একটা ভিডিও বার্তার মাধ্যমে অ্যানাউন্স করলাম। রাত পেরিয়ে সকাল হতেই দেশবাসীর অপেক্ষা কি হতে যাচ্ছে সেদিন। 5 আগস্ট সকাল 11:30টার পরপরই গণমাধ্যমের খবর, ভাষণ দেবেন সেনাপ্রধান। আর ঠিক তার কিছু সময় পরই খবর আসে পালিয়ে গেছেন প্রতাপশালী স্বৈরশাসক শেখ হাসিনা। তখন লাখ লাখ জনতার একটাই গন্তব্য, গণভবন। রাশেদ আনিস, 71, ঢাকা। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট থেকে বেরিয়ে যাচ্ছে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এমনটাই গুঞ্জন চলছে রাজনীতির মাঠে। তবে এ দাবিকে উড়িয়ে দিয়েছেন দল দুটির নেতারা। যদিও এনসিপির মুখপাত্র জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য এককভাবে প্রস্তুতি নিচ্ছেন তারা। একজন বিশ্লেষক মনে করেন, দলকে বিকশিত করতে চাইলে এককভাবেই চলা উচিত এনসিপির। শাহেদুজ্জামান সাকিবের প্রতিবেদন। জাতীয় নির্বাচনের আগে হঠাৎ করেই জামায়াতে ইসলামীর সাথে সমঝোতা করে গণঅভ্যুত্থান থেকে গড়ে ওঠা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি 11 দলের সাথে আসন ভাগাভাগি করে দলটি জয় পায় 6টিতে। নির্বাচনের পরও বিভিন্ন দাবিতে জামায়াতের সাথে সভা সমাবেশে অংশ নিচ্ছে এনসিপি। এদিকে 11 দলের কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে নিয়েছে খেলাফত মজলিস। এর মধ্যেই গুঞ্জন উঠেছে জোট ছাড়তে যাচ্ছে এনসিপিও। তবে এমন গুঞ্জনকে পাত্তা দিতে চান না জামায়াতে ইসলামীর অন্যতম এই নীতি নির্ধারক। 2 দল নয়, 1 দল চলে গেছে, আমি যত জানি, বা ওইভাবে পুরো যায়ও নি, তারা আমাদের অংশগ্রহণ করছে এটা করার জন্য, কিন্তু তারা আমাদের সাথে যোগাযোগ রাখছে। আর জাতীয় নাগরিক পার্টির ধরনের আলোচনার ব্যাপারে আমি অবহিত নই। জামায়াতের জোট থেকে বেরিয়ে কয়েকটি দল হেফাজতে ইসলামের পরামর্শে নতুন জোট করতে যাচ্ছে, এমন দাবিকেও উড়িয়ে দেন তিনি। আমি মনে করি না যে জামায়াতের এই জোট থেকে কেউ গিয়ে
ওই ধরনের জোটে অংশগ্রহণ করবে। এদিকে এই মুহূর্তে জামায়াতের সাথে ঠিক কোন ধরনের সম্পর্ক বজায় রাখছে এনসিপি, এমন প্রশ্নে দলটির মুখপাত্র বলছেন এর চাবিকাঠি আছে জুলাই সনদের মধ্যে। এই জোটটা একসাথে নির্বাচনের পরেও থাকার কারণটা হচ্ছে এই গণভোটের রায় বাস্তবায়ন। তো এই ছাড়া কিন্তু অন্য কোনো সমঝোতা বা বোঝাপড়া এখন পর্যন্ত নাই, আনটিল নতুন কোনো বোঝাপড়া যদি না হয়। তবে বেশ কিছুদিন থেকে একটি আলোচনা চলছে যে স্থানীয় নির্বাচন এককভাবে করতে যাচ্ছে এনসিপি। সেই পরিকল্পনার কথায় সায় দিলেন আসিফ মাহমুদ। স্থানীয় সরকার নির্বাচনে আমরা এককভাবে অংশগ্রহণ করার সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছি, সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করতেছি। নির্বাচনের মাঠে জামাতের প্রার্থী থাকলে, বিএনপির প্রার্থী থাকলে, আমাদের প্রার্থী থাকলে সবার মধ্যেই তো একটা প্রতিযোগিতা হবে, ফলে সবসময় তার নির্বাচনে কিছু ভালো খারাপ সব দিকেই আছে। তবে একজন বিশ্লেষক মনে করেন জামায়াতের সাথে হয়তো বেশি দিন একসাথে থাকবে না এনসিপি। ঠিক কোন কারণে তার একটা ব্যাখ্যাও দিলেন রাজনীতি বিজ্ঞানের এই শিক্ষক। স্থানীয় পর্যায়ে যে নির্বাচন হওয়ার কথা আগামী সেপ্টেম্বর অক্টোবরে, ওই নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াই হয়তো জামাত প্রার্থী এবং এনসিপির প্রার্থীদেরকে নিয়ে হতে পারে, এবং সেটিকে সামনে রেখে এক ধরনের ভাঙনের সম্ভাবনা তৈরি হতে পারে। এনসিপির একটি লক্ষ্য থাকবে যে একটি বৃহত্তর রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হওয়া, কিন্তু যদি আমরা জামায়াতে ইসলামের সাথে থাকে তাহলে এনসিপির কিন্তু সেই সম্ভাবনা থাকবে না। জামায়াত এনসিপি সম্পর্ক কোথায় গিয়ে ঠেকে তা স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেই স্পষ্ট হতে পারে বলে মনে করেন অনেকে। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। বিরোধী দল যোগ না দেয়ায় অবশেষে ১২ সদস্য নিয়ে যাত্রা শুরু করছে জাতীয় সংসদের সংবিধান সংশোধন কমিটি। দুপুরে সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রথম বৈঠকে মূলত কমিটির সদস্যদের পরিচিতি এবং পরবর্তী আলোচ্য বিষয় ঠিক করা হতে পারে। দ্বিতীয় বৈঠক থেকে সংবিধান সংশোধনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু হবে। ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর রাষ্ট্র সংস্কারের দাবির ধারাবাহিকতায় সংবিধান সংশোধনের উদ্যোগ নেয় বর্তমান সরকার। এর আগে ১৩ জুলাই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়। তবে বিরোধী দল শুরু থেকে সংশোধনের পরিবর্তে সংস্কারের দাবি জানিয়ে আসছিল। কমিটি গঠনের সময় ১৭ সদস্যের কাঠামোর প্রস্তাব দেওয়া হলেও বিরোধী দলের জন্য ৫টি পদ খালি রাখা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে বিরোধী দল কোনো সদস্যের নাম না দেয়ায় ১২ সদস্যের কমিটি প্রথম বৈঠকে অংশ নিচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যুবলীগ, ছাত্রলীগের ৭ শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ বিচারিকা প্যানেলে এই যুক্তি উপস্থাপন করা হবে। এদিন প্রথমেই যুক্তিতর্ক তুলে ধরবেন প্রসিকিউশন, পরে আসামি পক্ষ বক্তব্য উপস্থাপন করবে। এ মামলায় ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। আসামিরা সবাই পলাতক। এ বছরের ২২ জানুয়ারি ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ২। গত ২ আগস্ট এই মামলায় সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়। এই মামলায় তদন্ত কর্মকর্তা সহ ২৮ সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। দর্শক, আমরা ট্রাইব্যুনালের খবর জানবো। আমাদের সহকর্মী মাইনুল মারুফ যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাইনুল, আমরা সংবাদে বলছিলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যুবলীগ এবং ছাত্রলীগের বিরুদ্ধে আজকে যুক্তিতর্ক উপস্থাপন করবার কথা রয়েছে ট্রাইব্যুনালে। সেই বিষয়ে সর্বশেষ কি খবর আপনি পেয়েছেন?
আসলে সর্বশেষ খবর বলতে একটু আগে আপনি যে খবরগুলো পড়ছিলেন এটাই সর্বশেষ খবর, কারণ এখনও ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়নি। ট্রাইব্যুনাল কার্যক্রম শুরু হলে পরবর্তী যে আপডেট রয়েছে তা কিন্তু জানিয়ে দিতে পারবো। এর আগে যেমনটা বলছিলেন যে এই মামলায় 28 জন সাক্ষ্য দিয়েছেন এবং তাদের সাক্ষ্যগুলো কিন্তু উঠে এসেছে যে জুলাই অভ্যুত্থানকালীন সময়ে কার কী ভূমিকা ছিল, ছাত্রলীগের কী ভূমিকা ছিল, ওবায়দুল কাদেরের কী ভূমিকা ছিল। এবং বলা হয় যে ওবায়দুল কাদেরের একটি ঘোষণার পরে কিন্তু ছাত্রলীগ যে ছাত্র জনতা তাদের উপর আক্রমণ শুরু করে, অর্থাৎ সেই ঘটনাগুলো কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে উঠে এসেছিল। সে বিষয়ে আজকে যুক্তিতর্ক উপস্থাপন হবে এবং তাদের বিরুদ্ধে অভিযোগগুলো প্রসিকিউশন টিম তুলে ধরবেন এবং সেখানে যদি আসামি পক্ষের আইনজীবীর যদি কোনো বক্তব্য থাকে, বিশেষ করে যেহেতু এই মামলা সবাই পলাতক, তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত যে আইনজীবী রয়েছেন তার যে বক্তব্যগুলো আছে, সে যুক্তিগুলো রয়েছে সেগুলোর খণ্ডন করা হবে এবং পরবর্তীতে যে আসামিপক্ষের আইনজীবী তিনি তার বক্তব্য তুলে ধরবেন এবং পরবর্তীতে আবার রাষ্ট্রপক্ষ তার বক্তব্য তুলে ধরবেন এবং এর মধ্যে দিয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হবে। হয়তো 2-3 দিন সময় লাগতে পারে, এরপরে কিন্তু এই মামলাটি রায়ের দিকে যাবে। অর্থাৎ জুলাই অভ্যুত্থানের যে মামলাগুলো রয়েছে তার মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ মামলা কিন্তু রায়ের একদম দ্বার প্রান্তে রয়েছে। এছাড়া কিন্তু আজ আরও কয়েকটি মামলা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছে। সে মামলাগুলোর বিষয়ে যদি আমি বলি, এই ওবায়দুল কাদেরের মামলাটি ছাড়াও সালমান এফ রহমান, আনিসুল হকের যে মামলাটি সেটিও আজকের দিন নির্ধারিত রয়েছে সাক্ষ্য গ্রহণের জন্য এবং রামপুরায় 28 জনকে হত্যা মামলা যে রয়েছে সেখানে সাবেক বিজেপি কর্মকর্তা বর্তমান সেনা কর্মকর্তা আর রেদওয়ান রয়েছেন, তার সেই মামলাটিরও সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে এবং টিএফআইসিএলের মামলার আজ কিন্তু সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে এবং এগুলো হবে কিনা এটা এখনও জানা যায়নি, হয়তো যখন হবে তখন হয়তো আমি জানতে পারলে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। নিশ্চয়ই আমরা ফিরে আসবো তখন আবারও আপনার কাছে। ধন্যবাদ মাইনুল মারুফ। এখনকার মতো দর্শক সহকর্মী মাইনুল মারুফ ছিলেন এতক্ষণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে। ফেনীর মহিপালে 2024 সালের 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের হামলা এবং গুলিতে নিহত হন 7 জন, আহত 4 শতাধিক। 2 বছর পেরোলে অধিকাংশ প্রভাবশালী আসামি পলাতক এবং হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। যদিও পুলিশ বলছে তদন্ত শেষে একাধিক মামলার চার্জশিট দেওয়া হয়েছে এবং 2টি হত্যা মামলার বিচারও শুরু হয়েছে। সিদ্দিক আল মামুনের তথ্যছবিতে বিস্তারিত। 2024 সালের জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক পর্যায়ে এক দফা আন্দোলনের রূপ নেয়। 4 আগস্ট দুপুরে ফেনী শহরের উপকণ্ঠ মহিপাল এলাকায় সংঘর্ষ হয়। ঘটনাস্থলে নিহত হন 7 জন, আহত হন 4 শতাধিক মানুষ। গুরুতর আহতদের মধ্যে প্রায় 50 জন স্থায়ীভাবে চলাচলের শক্তি হারায়। এসব ঘটনায় নিহত ও আহতদের পরিবার 7টি হত্যা ও 15টি হত্যার চেষ্টা সহ মোট 22টি মামলা দায়ের করে। মামলাগুলোতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী সহ মোট আসামির সংখ্যা প্রায় 11,000। 2 বছর পেরিয়ে গেলেও অধিকাংশ প্রভাবশালী আসামি এখনও গ্রেপ্তারের বাইরে। এ পর্যন্ত প্রায় 500 জন গ্রেপ্তার হলেও অনেকে ইতোমধ্যে জামিনে মুক্ত। হামলায় ব্যবহৃত অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এতে ন্যায় বিচার নিয়ে শঙ্কায় ভুক্তভোগীরা। একটা মশার কামড় খেলে কিরকম যন্ত্রণা হয়, আর আমার ছেলের 4টা গুলি বুলেট বুকের ভিতরে পড়ছে। আমাদের তো একটাই দাবি, আমাদের ছেলেদের যেন বিচারটা হয়। আন্দোলনে আহতদের অভিযোগ, প্রকাশ্যে অস্ত্র হাতে হামলার ভিডিও ফুটেজ থাকলেও অনেক চিহ্নিত হামলাকারী এখনো আইনের আওতার বাইরে। সামনের সারি আসামিদেরকে এখনো গ্রেপ্তার করা হয় নাই আমার মামলায়। পাশাপাশি যে অস্ত্রগুলো ব্যবহার হয়েছে আদৌ কোনো অস্ত্র উদ্ধার হয় নাই ফেনী থেকে। যারা আহত হয়েছে এবং যারা এই পথে শহীদ হয়েছে তাদের মূলত দাবি ছিল সঠিক ন্যায় বিচার। তারা সেই ন্যায় বিচারই পাচ্ছে না। বাদীপক্ষের আইনজীবী বলছেন, ন্যায় বিচার নিশ্চিত করতে তারা নিয়মিতই আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। যদিও পুলিশ বলছে সব মামলার তদন্ত প্রায় শেষ হয়েছে। 11টি মামলার চার্জশিট আদালতে দাখিল হয়েছে। 2টি হত্যা মামলার বিচারও শুরু হয়েছে। যারা এই দেশে আইনের শাসন, মানুষের ভোটাধিকার আদায়ের জন্য শহীদ হয়েছেন, সেই সকল শহীদ পরিবার যাতে ন্যায় বিচার, অতি দ্রুত ন্যায় বিচার পায়। প্রত্যেকটা মামলা সর্বোচ্চভাবে যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনার জন্য তাদেরকে অভিযোগপত্রে, যারা দোষী ছিল তাদেরকে অভিযোগপত্রে আনা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের দাবি, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করলে প্রকৃত হামলাকারীদের সহজেই শনাক্ত করা সম্ভব। হাসান আহমেদ, 71।
রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। এখন এটাই যেন নিত্যদিনের চিত্র। কোথাও দীর্ঘ সারি, কোথাও আবার গ্যাস না থাকায় স্টেশন বন্ধ। সবচেয়ে বেশি বিপাকে ভাড়ায় চালিত গাড়ি ও সিএনজি চালকরা। অপেক্ষায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কমছে আয়, অথচ থেমে নেই ঋণের কিস্তি সহ দৈনন্দিন খরচ। সবুজ মাহমুদের প্রতিবেদন। আব্দুল হাকিম গাড়ির চালক, মালিকও তিনি নিজেই। রাইড শেয়ারিং করে আয় করেন, তা দিয়েই চলে সংসার, মেটাতে হয় গাড়ি কেনার ঋণের কিস্তিও। সকাল 9টায় গ্যাস নিতে এসেছেন সিএনজি স্টেশনে, কিন্তু সামনে দীর্ঘ সারি, কখন পাবেন তার কোনো নিশ্চয়তা নেই। অভিজ্ঞতা বলছে এই অপেক্ষা 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত গড়াতে পারে। সেক্ষেত্রে আপনার 5-6 ঘন্টা গ্যাস নিতে সময় লাগে। তো কখন গ্যাস নিব, কখন গাড়ি চালাবো, আমি উবারে গাড়ি চালাই, তো এই গ্যাসের পিছনে সময় দিতে দিতে মনে করেন যে সময় চলে যায়। এভাবে দিনের পর দিন চলতে থাকলে আয় রোজগার কিভাবে হবে সেই দুশ্চিন্তায় আব্দুল হাকিম। গাড়ির ঋণের কিস্তি পরিশোধ নিয়েও বাড়ছে উদ্বেগ। প্রেশার ফুল পায় না, ওই যায় 100-150 টাকার গ্যাস ঢুকে। তো মনে করেন যে 100 টাকা গ্যাস ঢুকলে 500 টাকা ইনকাম করা যায় না। তো কিভাবে ফ্যামিলি চলবে, কিভাবে আমি গাড়ির খরচ উঠাবো। শুধু আব্দুল হাকিম নন, গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষা এখন অনেক চালকের প্রতিদিনের ভোগান্তি। অভিযোগ, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে যে পরিমাণ গ্যাস মিলছে তার অধিকাংশ সিএনজি স্টেশনে যেতে আসতেই ফুরিয়ে যাচ্ছে। গ্যাস ঢুকতেছে সর্বোচ্চ 250 টাকা বা 240 টাকা, কিন্তু মেবি রাস্তায় খরচ হচ্ছে আমার 110 টাকা। আর আমি আমার অফিস পর্যন্ত যাওয়া, এখানে যাওয়াতে আমার গ্যাস শেষ হয়ে যাচ্ছে। 200-300 টাকার গ্যাস পুরিয়া যায়, যদি আমার 200-300 টাকার গ্যাস ঢোকে তাহলে আমার কি লাভ হবে। আমার মালিক সে কোনো দিকে দৌড়াইতে পারে না, কিছু না, তার কাজ কাম আছে, সে কাজ কামও করতে পারে না। তারা যদি কাজ কাম না করতে পারে তারা আমাদেরকে তারা বেতন দিবে কোথায় থেকে। গ্যাস সংকটে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় অনেক সিএনজি ফিলিং স্টেশনে সরবরাহ ব্যাহত হচ্ছে, কোথাও কোথাও বন্ধ রাখতে হচ্ছে কার্যক্রম। এতে লোকসানের মুখে পড়েছেন স্টেশন মালিকরাও। মূলত লাইনে গ্যাস না থাকার কারণে আমাদের পাম্প বন্ধ আজকে 15-16 দিন ধরে একই অবস্থা। প্রতিদিন প্রায় 1-1.5 লক্ষ টাকা লস হচ্ছে, প্রায় কারেন্ট বিল সহ। লাইনে গ্যাস নাই, কাস্টমারদের সার্ভিস দিতে পারছে না, গ্যাস দিতে পারছে না। যেখানে 500 টাকা ঢোকার কথা সেখানে ঢোকে 150 টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, গ্যাসের এই তীব্র সংকট কেন? সরবরাহ স্বাভাবিক হতে আর কতদিন লাগবে? 15-20 দিন আগে বা একটু কম বেশি আগে আমাদের একটা ওরকম পাইপলাইন একটু সমস্যা হয়েছে, যে ভাল্ব দিয়ে আসতো, সেই ভাল্বটা একটু সমস্যা হয়েছে। তার জন্য ওখানে রিপেয়ারের কাজ চলতেছে, এর জন্য এটা একটু প্রকট আকার ধারণ করছে। মনে হয় এটা ঠিক হয়ে গেলে আবার আগের সাথে অনেক কম হবে। যেখানে আমাদের এখানে 15 PSA আমাদের গ্যাস দেওয়ার কথা ছিল, সেখানে 1-2 PSA আমরা গ্যাস দিচ্ছি। আমাদের একটু আশ্বস্ত করছে যে অল্প কিছুদিনের মধ্যে এটা ভালো রেজাল্ট আমরা পাবো। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গণপরিবহন ও ভাড়ায় চালিত যানবাহনকে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস দেওয়ার দাবি চালক মালিকদের। সবুজ মাহমুদ, 71, ঢাকা। দর্শক, যেমনটা সংবাদে আমরা বলছিলাম, দেশ জুড়ে তীব্র হচ্ছে গ্যাসের সংকট, প্রভাব পড়েছে বিভিন্ন খাতে। মানিকগঞ্জের গ্যাস সংকটের কথা আমরা এই মুহূর্তে জানবো। আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিহির যুক্ত হয়েছেন সে খবর নিয়ে। মিহির, গ্যাস সংকটের আসলে শুধুই মানিকগঞ্জ নয়, আমরা জানি সারা দেশেই আসলে এই সংকটটি হচ্ছে। সাধারণ মানুষের দুর্ভোগের কথা নিশ্চয়ই এর মধ্যে আপনি জেনেছেন, সেটি আমাদেরকে জানানোর পাশাপাশি কবে নাগাদ গ্যাস সংকট কেটে যাবে সেই বিষয়ে কোনো ধরনের ধারণা কি দিতে পেরেছে কর্তৃপক্ষ? নাতানিয়া কবে নাগাদ আসলে সংকট কাটবে এমন কোনো ধারণা আমাদেরকে কর্তৃপক্ষ দিতে পারেনি। তারা বলছেন যে তারা আজকে 2 সপ্তাহ ধরে তাদের সংকট চলছে। এখন নতুন করে সংকট তৈরি হয়েছে, আবার যখন গ্যাস থাকেও তারা দিচ্ছেন কম পরিমাণ, প্রেশার কম থাকে, কিন্তু বিদ্যুৎ চলে যায়। ঘন ঘন লোডশেডিং এর কারণে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তারা গ্যাস দিতেও পারেন না। এটি আর নতুন করে আবার 2-3 দিন ধরে সংকট তৈরি হয়েছে। তারা বলছেন যে যখন বিদ্যুৎ চলে যায় তখন আবার বন্ধ হয়ে যায়, আবার নতুন করে পাম্প বিদ্যুৎ আসছে, যখন পাম্প চালু করে তো এরই মধ্যে সময় লেগে যায়, এর মধ্যে লম্বা লাইন চলে যায়। আমরা সকাল থেকে তানিয়া অন্য একটি পাম্পে দেখাচ্ছিলাম যে একটা দীর্ঘ লাইন ছিল। আমরা পাশের আরেকটি পাম্পে আসছি, ধলেশ্বরী সিএনজি ফিলিং স্টেশন। এখানে আমরা দেখছি যে আসলে সকাল থেকেই গ্যাস নাই, এবং কর্তৃপক্ষের সাথে আমরা যখন কথা বলছিলাম তারা বলছিলেন যে আসলে সকাল থেকে এখন পর্যন্ত তাদের এই ইয়েতে তারা গ্যাস পাচ্ছেন না। তো এখানে যারা গ্যাস নিতে আসছেন তাদের সাথে আমরা মূলত একটু কথা বলি, জানি দুর্ভোগের আসলে চিত্রটা কি। আচ্ছা, আমরা একটু কথা বলি আপনার সাথে। আপনি তো যে আসছেন গ্যাস নিতে, কি অবস্থা? আমার আসলে ভাই
গ্যাসের ব্যাপারটা হচ্ছে আমাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হয়, মানে অনেক সংকট, সময়ের মতো টিপ মারতে পারি না, বিশাল বিপদ একটা। হ্যাঁ, সময়ের কাজ সময় করতে পারি না, এক কথায় শেষ। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। তানিয়া, এমনটি গ্রাহক, একজন গ্রাহকের যে আমরা কথা বলছিলাম যে প্রাইভেট কার নিয়ে আসছেন, উনি দেড় ঘন্টা পর্যন্ত এখানে অপেক্ষা করে আছেন। পাশাপাশি এখানে যারা ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলে নিই, তার মাধ্যমে আমরা জানি আসলে কি সমস্যাটা এখানে চলছে। আচ্ছা, আমরা কথা বলি আপনার সাথে, যে আমরা তো দেখছিলাম যে সকাল থেকেই গ্যাস নাই, পাশেরটাই দিচ্ছে, আসলে কি সমস্যা, কি সংকট হচ্ছে এখন? আজ থেকে প্রায় 15-16 দিন যাবত আমাদের লাইনে কোনো গ্যাস পাচ্ছি না। ওই মাঝে মধ্যে একটা একটু আসে, এই অবস্থায় চলতেছে আর কি। গ্যাসের খুবই সংকট আর কি। গাড়িওয়ালারা লম্বা লাইন সিরিয়ালে ঘন্টার পর ঘন্টা থাকে। যখন একটু আসে, চেষ্টা করি যতটুকু সম্ভব দেওয়ার, তাতে ওদের কোনো চাহিদা। অফিসিয়াল বার্তা আছে কিনা, বা কবে নাগাদ এই সংকট নিরসন হবে? না, এরকম কোনো বার্তা এখনো আমাদের এখানে দেয়নি, আমরা পাই নাই। এই সংকটই চলতেছে, কিন্তু আপাতত কোনো বার্তা সরকারের তরফ থেকে পাইতেছি না। অনেক অনেক ধন্যবাদ। শুনছিলেন তানিয়া, আসলে এই কর্তৃপক্ষ এমনটি বলছেন যে মানিকগঞ্জে মোট 14টি ফিলিং স্টেশন আছে, তার মধ্যে এখন পর্যন্ত 2টি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ করা হচ্ছে, আর বাকিগুলিতে আসলে দেওয়া যাচ্ছে না। এবং কর্তৃপক্ষ এইভাবে বলছেন, তারা এখন পর্যন্ত জানেন না কবে নাগাদ এই সংকটটা নিরসন হবে। তানিয়া, ধন্যবাদ মনিরুল ইসলাম মিহির। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও গ্যাস সংকটের খবর আপনার কাছ থেকে জানবার জন্য। দর্শক সহকর্মী মনিরুল ইসলাম মিহির এতক্ষণ ছিলেন আমাদের সাথে মানিকগঞ্জ থেকে গ্যাস সংকটের খবর জানানোর জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই সচিবালয়, সেখানে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন নিয়ে সেখানে তথ্য দিচ্ছেন প্রধানমন্ত্রী, তথ্য উপদেষ্টা সহ সংস্কৃতি মন্ত্রী। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। পার্লামেন্টে সেটা আইন তৈরি করা হয়েছে, জাদুঘর অধ্যাদেশ আইন সংশোধন করা হয়েছে, প্রবিধান মালা তৈরি করা হচ্ছে এবং গেজেট আকারে সেটা প্রকাশ করা হচ্ছে। এই দীর্ঘ প্রক্রিয়া করতে গিয়ে আমাদের বেশ খানিকটা বিলম্ব করতে হচ্ছে এবং বেশ কিছু কাজ অসমাপ্ত থেকেছে, যে কাজগুলো আমাদের সমাপ্ত করতে হয়েছে। এই সমস্ত কিছু করে এসে আমরা 5ই আগস্টটাকে বেছে নিয়েছি জুলাই গণঅভ্যুত্থানের দিন হিসাবে। আমরা এটাকে বেছে নিয়েছি উদ্বোধনের দিন হিসাবে। সেই হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল সকাল 9টায় জুলাই স্মৃতি জাদুঘরে সকাল 9টায় এটার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই সঙ্গে আপনাদের একটু বলি যে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষিতে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো অনেক কর্মসূচি নেওয়া হয়েছে। আমাদের গত কয়েকদিন যাবত এই কর্মসূচি পালিত হচ্ছে, বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে। আমাদের এখানে কালকে উদ্বোধনের সঙ্গে সঙ্গে সারা দেশের সমস্ত জেলা ব্যাপী কিন্তু জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে পালিত হচ্ছে, একই সঙ্গে আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকেও কিন্তু এটা পালিত হচ্ছে। আর ঢাকা সহ বিভিন্ন জায়গায় আমাদের জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে নানা ধরনের কর্মসূচি আমরা নিয়েছি। আগামীকালকে, বিশেষ করে আগামীকালকে আমাদের আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্বোধন করবেন, যেটা বললাম। আর বিকেল বেলায় এই উদ্দেশ্যে একটা কনসার্টের আয়োজন করা হয়েছে শরৎদারাদ্রি উদ্যানে। এ হচ্ছে আমাদের বিষয়। আর অন্যান্য যে সমস্ত বিষয় আছে সেই সমস্ত বিষয়গুলো আপনারা এটা বুঝবেন যে প্রতিষ্ঠানটা চালু হলেই সবকিছু মানে আয়োজন করেই চালু করা যায় না। এটা চালু করার পরে ধীরে ধীরে যে সমস্ত অনুষঙ্গগুলো আমাদের প্রয়োজন হবে সেগুলোকে আমরা পরিপূর্ণ করব বলে আমরা আশা করি। ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি সচিবালয়ে যুক্ত ছিলাম। অন্য প্রসঙ্গ, গত কয়েকদিনের ভ্যাপসা গরমের পর বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। সকাল থেকে কখনো মুষলধারে আবার কখনো থেমে থেমে বৃষ্টি পড়ছে। এতে নগরবাসীর কিছুটা স্বস্তি মিললেও সড়কগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষেরা। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় আজ দুপুর পর্যন্ত অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দিনে তাপমাত্রা হালকা কমে গরমের তীব্রতা কিছুটা প্রশমিত হতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
দীর্ঘ ৮ মাস ১৪ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। ৩ ট্রাকে ২১ টন মরিচ আমদানি হয়েছে। আর আমদানির কারণে খুচরা পর্যায়ে কেজিতে ৩০ টাকা করে মরিচের দাম কমেছে। সামিউল ইসলাম আরিফের তথ্যছবিতে বিস্তারিত। ভারত থেকে কাঁচামরিচ আমদানির খবরে সকালে যে কাঁচামরিচ ২৮০ টাকা দরে বিক্রি হয়েছে তা এক লাফে ৩০ টাকা কমে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমদানিকারক জানান, বন্যায় দক্ষিণ অঞ্চলের অনেক মরিচ ক্ষেত নষ্ট হওয়ায় দেশের বাজারে কাঁচামরিচের দাম বেড়েছে। মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার কাঁচামরিচ আমদানির অনুমতি দেওয়ায় ভারতের নাসিক থেকে মরিচ আমদানি হয়েছে। ৬৯ জন ব্যবসায়ী ২৯,৭১০ টন কাঁচামরিচ আমদানির অনুমতিপত্র পেয়েছেন। গতকালকে আমাদের বাংলাদেশ সরকার আমদানির অনুমোদন দিয়েছে, যা আজকে ইন্ডিয়া থেকে কাঁচামরিচ আমদানি হয়েছে দেশের চাহিদা মেটানোর জন্য। আমাদের হিলি পোর্টে আজকে অলরেডি হচ্ছে মরিচের গাড়ি ঢুকছে। আশা করি যদি প্রতিনিয়ত এই ইম্পোর্ট যদি আমদানি করে তাহলে মরিচের দাম আগের তুলনায় কম হবে। হিলি শুল্ক স্টেশন সহকারী কমিশনার বলেন, যাতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে না পড়ে তাই অগ্রাধিকার ভিত্তিতে কাঁচামরিচের কোয়ারেন্টাইন ছাড়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যেহেতু এটি একটি পচনশীল পণ্য, আমাদের কাস্টমসের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব কাস্টমসের ফর্মালিটি শেষ করে যাতে কাঁচামরিচ বাজারে পৌঁছায় এবং সবার ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসে, সেই জন্য সর্বরকম প্রচেষ্টা আমাদের কাছ থেকে অব্যাহত থাকবে। গত বছরের ২০ নভেম্বর সর্বশেষ এ বন্দর দিয়ে আমদানি হয়েছে। এরপর আমদানির অনুমতিপত্র বন্ধ হয়ে যায়। হাসান আহমেদ, ৭১। জামালপুরে সরিষাবাড়িতে হঠাৎ করে কুকুরের উপদ্রব এবং আক্রমণ বেড়েছে। গত কয়েকদিনের উপজেলার বিভিন্ন এলাকায় বেয়ারিশ কুকুরের কামড়ে নারী, শিশু ও বৃদ্ধ সহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। এতে পুরো উপজেলায় আতঙ্ক ছড়িয়েছে। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। মামিনুল ইসলাম কিসমতের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। সরিষাবাড়ি পৌর এলাকার বেওয়ারিশ কুকুর রাস্তাঘাট, হাটবাজার এবং বাড়ির আঙিনায় যাকে পাচ্ছে তাকেই কামড়ে ক্ষতবিক্ষত করছে। গত এক সপ্তাহে অর্ধশতাধিক মানুষকে কামড়ে আহত করেছে। তারপরে দেখি দাঁত পশ্চাৎ করে যে বিন দিলাম, আমি টের পেলাম। তারপরে করলাম মেনু তো কামড় দিয়ে তো বুঝতে ওটা নিয়ে যাবো গা। পরে হাত দিয়ে কুত্তার মুখটা আমি নিসমিয়ে সারা দিছি। সারা দিল করে তখন নিরার কামড় দিয়ে নিয়ে আবার পেল না, নিয়ে সারাইয়া যেন আমি আবার উঠন ধরছি, তখন হাতে কামড় দিয়ে দিল। ও যে কালা কুকুরটায় কামড় দিছে, কওয়ার সাথে সাথে আমার মুখে করে আইছে। তখন আমি 2টা বাড়ি দিছি। বাড়ির পরে কুকুরে আমার লাভ দিয়ে এবার করে খাবলা দিবার আইসে। আমি এবার করে নিসমিহি দুফাত পড়লাম, কুকুরের হাত যায় আমার ইনো খাবলা নাকলো। ছাগল নিয়ে খারে এসে কালাটা কুত্তা কমতো না, এরা কামড়টা থুয়ে গেল। আমি কইরা গেছি গে, ওখানে কুকুর আইসে হাতের মধ্যে কামড় দিছে, দাঁত বিন্ধে ফেলাইছে। লোকজনের অভিযোগ, জলাতঙ্কের কার্যকর টিকাদান কর্মসূচি, সচেতনতা বৃদ্ধি ও বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে প্রশাসনের নেই কোনো কার্যক্রম। সময়মতো হাসপাতালে মিলছে না জলাতঙ্ক ভ্যাকসিন। আগে পৌরসভা থেকে নিয়ম ছিল যে কুকুরগুলা আটকায় তারা ইনজেকশন পুশ করে অথবা তাদের ইগুলা বন্ধ করে দিচ্ছে, কিন্তু অনেকদিন যাবৎ এগুলা ভয়ে এখন এই প্রশাসন এরকম আর কি উদ্যোগ কোনো নেয় নাই। এই কুকুর থেকে জনগণকে কিভাবে নিরাপদ রাখতে পারেন, কিভাবে রক্ষা করবেন, ওনারা দ্রুত একটা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন। যতগুলা মানুষ আমার মনে হয় 30-40টা 50টা মানুষ সহকারে, ছাগল গরু সহকারে, মুরগি আসিলে যাবতীয় কিছু কামড়াই এলে সেদা বাধা করছে। কুত্তা যেন আর না খাহে, আমার মতো আমার কামড়াইছে এরকম আরো মানুষের কামড়াবো, কুত্তার ব্যবস্থা করে না। তবে চিকিৎসকদের দাবি, পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ রয়েছে। আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তারা। ভ্যাকসিনের কোনো স্বল্পতা এই মুহূর্তে আমাদের নেই। গত এক সপ্তাহে ইমার্জেন্সি এবং ওপিডি মিলে অর্ধশতাধিক রোগী আমাদের কাছে অ্যান্টিরেবিস ভ্যাকসিন গ্রহণ করেছেন। এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা জানান পৌর প্রশাসক। কোন এলাকায় এই জাতীয় আক্রমণ বেড়ে গেছে এবং কোন এলাকায় পাগলা কুকুরের কামড়ে হতাহতের ঘটনা ঘটেছে, এটা যদি সুস্পষ্টভাবে আমাকে জানানো হয়, পৌরসভাকে জানানো হয়, সেক্ষেত্রে যা করণীয় সেটা গ্রহণ করা হবে। সরিষাবাড়িতে কুকুরের উপদ্রব প্রতিরোধে পর্যাপ্ত ভ্যাকসিন সাপ্লাই ও চিকিৎসা ব্যবস্থা বাড়ানোর দাবি এলাকাবাসীর।
পিন্টু হাজং, ৭১। দর্শক, আমরা আবার দেশের খবরে ফিরবো। সচিবালয়ে যেতে চাই, সেখানে বাণিজ্য মন্ত্রী কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সাথে। আমরা যুক্ত হচ্ছি সেখানে। সেটা হচ্ছে যে এই চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে বিনিয়োগ আকর্ষণ, যেটা আপনি এখন বললেন, আর একটা হচ্ছে আমাদের এক্সপোর্ট বাড়ানো। আপনাদের কি এরকম কোনো অ্যাসেসমেন্ট হয়েছে বাংলাদেশ থেকে আগামী 5 বছর বা 10 বছরে কোরিয়া থেকে আমরা কি পরিমাণ ইনভেস্টমেন্ট পাইতে পারি? কারণ কোরিয়া বললেন যে $2 ট্রিলিয়ন ইকোনমি, অফকোর্স ইটস এ ভেরি গুড ইকোনমি। তো আমরা আশাও করে দিয়ে আসবে। আপনাদের কি বাংলাদেশ থেকে এরকম কোনো অ্যাসেসমেন্ট হয়েছে কিনা চুক্তি করা? আচ্ছা, এই প্রশ্নের উত্তর তো আমি দিব। এটা ওনাকেও যদি একটু জিজ্ঞেস করেন, দুইজনের জন্যই ভালো হবে, তাই না? Can I ask you the question? Please go ahead. My name is Rifael. I work for the Daily Star, newspaper, influential newspaper published in Dhaka. My question to you that the main objective of signing this agreement with Korea is to do, number one, attracting Korean investment in Bangladesh, and second, the exporting goods from Bangladesh, right? So, do you have any assessment under this agreement how much FDI can Bangladesh attract from Korea in next 5 years or 10 years? My second question to you, how much Bangladesh can be benefited? I'm specifically saying how much Bangladesh can export next 5 years to 10 years from Bangladesh to Korea. Thank you so much. Thank you for the question. Let me use an analogy that this kind of SEPA is building highway between Korea and Bangladesh. When you don't have highway, I mean our companies they cannot really export or import or invest, right? But with this new highway established, now it is up to companies who really interested in investing in Bangladesh. Now they can fully use this infrastructure that we built. So government cannot force companies to invest in this sector and that sector. But what this means, this SEPA means, is that now Korean companies will feel much more comfortable with this business environment that Bangladesh provide. I mean, before, yes, even without this, the SEPA, from 50, 60 years ago, many Korean companies have invested, and then they thrive, right? And win-win way. But from here to expand our. দর্শক, আমরা এতক্ষণ সচিবালয়ে যুক্ত ছিলাম। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।